আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে, আর এই যুদ্ধকে কেন্দ্র করে এবার জ্বলে উঠেছে মুসলিম বিশ্ব। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ, ইরান, তুরস্ক, পাকিস্তান এরা যেন ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করতে একটা বদ্ধপরিকর শপথ নিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। এবার ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে ১৭৫টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব সুখবর, ইসরায়েলে হামলার 10টি পরিকল্পনা প্রস্তুত করল ইরান। এরপর জানিয়ে দিব নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়েছে, মার্কিন নিউজ উইকের প্রতিবেদন। এদিকে এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝেই কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্রিমিয়ায় রাশিয়ার জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে একদিনে ১৭৫টি রকেট ছড়ল হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, একফ্রে এবং কিরিয়াট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট। অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি, তবে রকেট হামলায় কোনো ইসরায়েলের হতাহত ঘটেছে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। গতকাল ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ১ বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে সোমবার তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে গোষ্ঠীটি। ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। লেবাননে ইসরায়েলি বাহিনী গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১,২৫১ জন নিহত, ৩,৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন। ইসরায়েলে হামলার 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য ইতিমধ্যে অন্তত 10টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। দেশটির সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে গত ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। ব্যাপক এই ক্ষেপণাস্ত্র হামলার পর গত ৫ অক্টোবর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানে হামলার ঘোষণা দেন। তবে কবে নাগাদ এই হামলা চালানো হতে পারে সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করেননি তিনি। নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইআরজিসির এক কর্মকর্তা তাসনিম নিউজকে বলেন, তিনি একথা বলতেই পারেন, তবে যদি ইসরায়েল ইরানের ভূখণ্ড ও সার্বভৌমত্বের উপর হামলা করে কিংবা ইরানের রেড লাইন অতিক্রম করে, সেক্ষেত্রে সেই হামলার কঠোর জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে। আর ইসরায়েলে হামলা চালানো সংক্রান্ত অন্তত 10টি পরিকল্পনা আইআরজিসি হাতে রয়েছে। এই 10টি পরিকল্পনার কয়েকটি যদি আইআরজিসি বাস্তবায়ন শুরু করে, তাহলে ইসরায়েল অভূতপূর্ব সংকটে পড়বে। প্রসঙ্গত, ইরান এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ। মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থন ও মদতপুষ্ট যেসব সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী রয়েছে, সেগুলোর প্রত্যেকটি লক্ষ্য রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধ্বংস করা। তবে দুদেশের বৈরিতা আরও বৃদ্ধি পায় ২০২৩ সালে ইসরায়েল হামাস যুদ্ধ বাঁধার পর থেকে। গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনও চলছে। এদিকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ। জবাব দিতে শুরু করে ইসরায়েলও। উভয় পক্ষের সংঘাতে এই পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই হিজবুল্লাহ সদস্য এবং লেবাননের নাগরিক। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে হিজবুল্লাহ বিরুদ্ধে হামলার তীব্রতা বৃদ্ধি করে ইসরায়েল। দেশটির বিমান বাহিনীর অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহ সহ গোষ্ঠীটির বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার। এক কথায় গত ২ সপ্তাহে হিজবুল্লাহ চেইন অব কমান্ড ভেঙে দিয়েছে ইসরায়েল।
নাসরুল্লাহকে হত্যার পর ইসরায়েল আরও বেশি অনিরাপদ হয়ে পড়ছে, মার্কিন নিউজ উইকের প্রতিবেদন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যার পর কেন ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী আরও নিরাপত্তাহীন হয়ে পড়ল তা নিয়ে আলোচনা করেছে একটি মার্কিন মিডিয়া। একটি প্রবন্ধে মার্কিন নিউজ উইক উল্লেখ করেছে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ২৭ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ হত্যার জন্য উদযাপন করেছে এবং গর্ববোধ করেছে। এর পরপরই সংবাদ মাধ্যমটি লিখেছে, এই হত্যাকাণ্ড ইসরায়েলকে আরও অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং এই অঞ্চলটিকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলেছে। পার্সটুডের মতে আমেরিকার এই গণমাধ্যম বলেছে, যদিও নাসরুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে জ্বালাময় বক্তৃতা দিতেন এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন, তবে তিনি একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন। নিউজ উইকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাসরুল্লাহ গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম প্রদর্শন করেছিলেন এবং লেবাননকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে পূর্ণমাত্রা যুদ্ধে টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন। এই আমেরিকার মিডিয়ার মতে নাসরুল্লাহর হত্যা কেবল হিজবুল্লাহকে পতনের দিকে নিয়ে যাবে না, বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিবে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে। প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে ইতিহাসে দেখা গেছে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায় একটি অপ্রত্যাশিত ঘটনার জন্ম দেয় এবং আরও বিপজ্জনক উত্তরসূরির উত্থানের দিকে পরিচালিত করে। কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান। পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত রবিবার রাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে, এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 2 জনই চীনা নাগরিক ছিলেন। এই ছাড়া বিস্ফোরণে আহত হয়েছে চীনা নাগরিক সহ ডজন খানেক। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে পাকিস্তান। চীনা নাগরিকদের বহনকারী কনভয়ে হামলায় জড়িতদের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটি। রবিবার রাত আনুমানিক 11টায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ট্রাফিক সিগন্যালে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে হতাহতের পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে ওঠেন তার প্রার্থনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসবাদের এই জঘন্য কাজ শুধু পাকিস্তান নয়, পাকিস্তান চীনের স্থায়ী বন্ধুত্বের ওপরও আক্রমণ। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই নৃশংস ঘটনার অপরাধীরা পাকিস্তানি হতে পারে না, বরং তারা পাকিস্তানের শপথকারী শত্রু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তদন্ত চলছে। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছেন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠী চীনা নাগরিকদের লোকদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে। ক্রিমিয়ায় রুশ জ্বালানি তেলের টার্মিনালে ইউক্রেনের হামলা। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের টার্মিনালে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। এখান থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি তেল সরবরাহ করা হতো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলা হয়েছে, ক্রিমিয়ায় দখল হয়ে যাওয়া ভিওদোসিয়ায় রাতে শত্রুপক্ষের জ্বালানি তেলের টার্মিনালে সফলভাবে হামলা চালানো হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের দক্ষিণ উপকূলের ফিওদোসিয়া টার্মিনাল থেকে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর জন্য জ্বালানি সরবরাহ করা হয়। রাশিয়ার সামরিক অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। ফিওদোসিয়ায় রাশিয়া নিয়োগ দেওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সোমবার সকালে জ্বালানি তেলের ওই টার্মিনালে আগুন লেগেছে, তবে আগুনের উৎস সম্পর্কে কিছু জানানো হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩য় বর্ষ চলছে। রাশিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করেছে কিয়েভ। ইউক্রেন এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়েছে। রুশ জ্বালানি তেলের ডিপো ও পরিশোধন কেন্দ্রগুলো এবং অস্ত্রাগারের হামলা চালানো এর লক্ষ্য। অন্যদিকে একটি বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দনেৎস্ক রবদিভকা গ্রাম দখলে নিয়েছে। এর আগে গত রবিবার জেলেনস্কি বলেছেন, যুদ্ধ গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 956 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো ইউক্রেনে এবং রাশিয়ার মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।